আজকে আমরা দেখব স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন। ঠিক আছে, তবে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ and equilibrium constant. Okay, তো ফ্রি এনার্জি চেঞ্জ, ফ্রি এনার্জি মানে কি, যেটা আমরা জানি থার্মোডাইনামিক্স থেকে, gives ফ্রি এনার্জি। ঠিক আছে, যাই হোক, এখন যেহেতু থার্মোডাইনামিক্সের ক্লাস নয়, তাও আমি একটু মনে করিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে ফ্রি এনার্জি বা গিভস ফ্রি এনার্জি একই হলো ব্যাপারটা। ঠিক আছে, এটা জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য। ফ্রি এনার্জি মানে এটা হচ্ছে ক্যাপিটাল জি। ওকে, আর চেঞ্জ ইন ফ্রি এনার্জি মানে হচ্ছে ডেল্টা জি। বাংলায় মুক্ত, এটাকে বলে মুক্ত শক্তি, আর এটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, মুক্ত শক্তি আর মুক্ত শক্তির পরিবর্তন। ক্লিয়ার? তো আর যদি বলা হয় স্ট্যান্ডার্ড change in free energy, the standard free energy change, then is called delta G naught, delta G zero. Clear? Delta G zero. Actually এটা মানে কি, এখানে হচ্ছে টেম্পারেচারটা নেওয়া হয়েছে 298 কেলভিন আর প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, টেম্পারেচার 298 কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসার হচ্ছে 180। এই অবস্থায় এটা স্ট্যান্ডার্ড স্টেট বলা হয়। স্ট্যান্ডার্ড স্টেট কথাটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, যখন টেম্পারেচার 298 কেলভিন আর প্রেসার 180, তখন ডেল্টা জিটাকে আমরা লিখবো ডেল্টা জি জিরো। স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ। ওকে, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি। তো এখন আরেকটা কথা মনে রাখো, এই যে ফ্রি এনার্জি, এই ডেল্টা জিটা অ্যাকচুয়ালি কি হয়, এই যে চেঞ্জ ফ্রি এনার্জি, ফ্রি এনার্জির পরিবর্তন। সবসময় কি বলেছি, যে কোনো পরিবর্তন মানে কি হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভেলোসিটির চেঞ্জ মানে কি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখানে হচ্ছে ফাইনাল ফ্রি এনার্জি মাইনাস ইনিশিয়াল ফ্রি এনার্জি। এখন ফাইনাল, আমরা তো এখন কেমিস্ট্রি পড়ছি, মানে একটা রিঅ্যাকশন নিয়ে পড়ছি। তো রিঅ্যাকশনের ফাইনাল স্টেট কোনটা, প্রোডাক্ট, আর ইনিশিয়াল স্টেট কোনটা, রিঅ্যাক্ট্যান্ট। তাহলে ফাইনাল মানে প্রোডাক্টের ফ্রি এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের ফ্রি এনার্জি। তার ব্যাপারটা হবে সামেশন অফ প্রোডাক্টস মাইনাস আর এটা যদি স্ট্যান্ডার্ড স্টেট হয় তাহলে এগুলো কি সব নট বসিয়ে দেবো যদি স্ট্যান্ডার্ড স্টেটে হয়। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমরা আজকের টপিক পড়ার আগে একবার থার্মোডাইনামিক্স থেকে দেখে নিলাম। যে ফ্রি এনার্জি বলা হয় ক্যাপিটাল জি কে, বা এটাকে আমরা গিভস ফ্রি এনার্জিও বলতে পারি। লিখে দিয়েছি গিভস ফ্রি এনার্জি। চেঞ্জ ইন ফ্রি এনার্জি মানে কি, পরিবর্তন, মানে ডেল্টা সাইন থাকবে। যদি স্ট্যান্ডার্ড স্টেট বলা হয় তাহলে ডেল্টা জির মাথায় জিরো বসবে। স্ট্যান্ডার্ড স্টেট মানে কি, যখন টেম্পারেচার 298 কেলভিন আর প্রেসার 180 প্রেসার। আর ডেল্টা জি জিরো এর মানেটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডেল্টা জিরো ফাইনাল সাইড মাইনাস ডেল্টা জিরো ইনিশিয়াল সাইড। এখানে ফাইনাল সাইড কোনটা, প্রোডাক্ট, আর ইনিশিয়াল সাইড কোনটা, রিঅ্যাক্ট্যান্ট। এটা কি সামেশন, যোগফল। কেন, প্রোডাক্ট তো একের বেশি হতে পারে, প্রোডাক্ট তো একের বেশি হতে পারে। মানে ধরো a প্লাস বি, এখান থেকে হচ্ছে c প্লাস ডি, মানে প্রোডাক্ট কোনটা, সি আর ডি। তার মানে সি এর ফ্রি এনার্জি, সি এর জন্য ডেল্টা জি জিরো প্লাস ডি এর জন্য ডেল্টা জিরো, যোগ করতে হবে। এই যোগটাকে আমরা সামেশন দিয়ে দিই। সেম এখানে এর ফ্রি এনার্জি প্লাস বি এর ফ্রি এনার্জি যোগ করতে হবে সামেশন। ওকে, তো
ব্যাপার, সেটা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্স সাইড। এখন যত বেশি প্রোডাক্ট সেগুলো একসঙ্গে যোগ করবো, আর রিঅ্যাকট্যান্স যারা থাকে তাদেরকে যোগ করবো, যোগ করার জন্য সামেশন সাইডটা দেওয়া হচ্ছে। এই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? তো এখন আমরা ফ্রি এনার্জি কি লাগে সেটা নিয়ে এখানে আমরা ডিটেইলস আলোচনা করবো, ওটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের বিষয়, ঠিক আছে? তো এখন আমরা তাহলে দেখে নিই এই ব্যাপার। তাহলে ফ্রম থার্মোডাইনামিক্স, যদি আমরা থার্মোডাইনামিক্স অলরেডি পড়ে থাকি বা যদি পরে পড়বো এরকম ব্যাপার হয়, তখন আমরা দেখবো, যারা অলরেডি দেখে ফেলেছে তাদের দেখেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে এখানে আমরা কোনো ডিটেইলস করবো। এখানে আমরা জাস্ট এই চ্যাপ্টারে যেটা লাগবে, আমরা এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছি, রাসায়নিক সাম্যাবস্থা, সেখানে যেগুলো লাগবে সেটা পড়বো, যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT ln Q। ডেল্টা জি তো আজকে দেখলাম চেঞ্জ ইন ফ্রি এনার্জি, এটা স্ট্যান্ডার্ড চেঞ্জ ইন ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড সেটে রয়েছে। আর আমরা জানি আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল, মানে অ্যাবসলিউট টেম্পারেচার। আর কিউটা কি? কিউটা আমরা এই চ্যাপ্টারেই পড়েছি রিঅ্যাকশন কোশেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারেই আমরা পড়েছিলাম রিঅ্যাকশন কোশেন্ট, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে তাহলে ডেল্টা জি তো ডেল্টা জি জিরো RT ln Q। এখন মনে রাখতে হবে তোমাকে সিগনিফিকেন্স অফ ডেল্টা জিটা মনে রাখতে হবে। এইটাও কিন্তু আমরা পড়ি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে? এটাও কিন্তু আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়ি, যারা যেরকম জানো না তাদের জন্য বলে দিচ্ছি, তারা কিন্তু লিখে একটা বক্স করে নেবে, ঠিক আছে? সেটা এই কোশ্চেনের সঙ্গে আসছে না, এটা আগে থেকে জেনে নেওয়া উচিত ছিল, ঠিক আছে? সিগনিফিকেন্স অফ ডেল্টা জিটা ব্যাপারটা কি হয়, যখন তোমার ডেল্টা জিটা জিরো হবে তখন বুঝতে হবে রিঅ্যাকশনটা তোমার ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে। যখন ডেল্টা জিটা নেগেটিভ হবে তখন বুঝতে হবে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হচ্ছে, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে, মানে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হয়। আর যখন ডেল্টা জি ইকুয়াল টু পজিটিভ, এটা বুঝতে হবে নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, মানে যে রিঅ্যাকশন স্বতঃস্ফূর্ত নয়। তারপর ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে যে নিজে নিজেই হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজটা করছে আমি, ওকে? তার জন্য তো প্রেসার দেওয়া হচ্ছে না, নিজে নিজেই এই কাজটা করে দিচ্ছি, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। আর ডেল্টা জি যদি জিরো হয় তাহলে বুঝতে হবে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম আছে। এটা কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে, তোমরা এটা কিভাবে একটা বক্স করে নিয়ে রাখবে, ঠিক আছে? দেন আমি এখানে আসছি, ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে, এগুলো থার্মোডাইনামিক্স থেকে এসেছে, এইখানে আমরা এগুলো ডিটেইলিং করবো না। তাহলে ডেল্টারে যদি আমরা ইকুইলিব্রিয়ামের কথা ভাবি, মনে পড়ছে এইটা কিউটা কি মনে পড়ছে নিশ্চয়ই? কিউ মানে কি বলেছিলাম, ধরো একটা রিঅ্যাকশন হচ্ছে A প্লাস B, ইকুইলিব্রিয়াম রিভার্সিবল সাইন দিয়ে C প্লাস D। যদি আমরা লিখি Q ইকুয়াল টু C ইনটু D বাই কনসেন্ট্রেশন অফ A ইনটু B, এটাকে আমরা কি বলি? রিঅ্যাকশন কোশেন্ট। এখানে কি এই যে কনসেন্ট্রেশন গুলো অর্থাৎ অ্যাক্টিভ মাস গুলো নেওয়া হয়েছে, সক্রিয় ভরগুলো নেওয়া হয়েছে বা গাঢ়ত্বগুলো নেওয়া হয়েছে, সেগুলো কি যে কোনো মোমেন্টে, আর নিশ্চয়ই তোমরা জানো কিউ গুলোকে যে কোনো মোমেন্টের যদি গাঢ়ত্বগুলো বসাই তাহলে আমরা কিউ পাবো। আর যদি কে বসাই, কে তেও ব্যাপারটা অ্যাকচুয়ালি একই হয়, কিন্তু কে মানে কি যখন এদের অ্যাক্টিভ মাসগুলো বা গাঢ়ত্বগুলো, আমরা জানি সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস গাঢ়ত্বকে আমরা অ্যাক্টিভ মাস বলি, তো সেক্ষেত্রে ব্যাপারটা যখন ইকুইলিব্রিয়াম অবস্থায়, মানে ইকুইলিব্রিয়াম অবস্থায় সি এর গাঢ়ত্ব, ডি এর গাঢ়ত্ব, এ এর গাঢ়ত্ব, বি এর গাঢ়ত্ব যদি আমরা পুট করি তাহলে সেটাকে আমরা বলবো কে, ইকুইলিব্রিয়াম অবস্থায়। আর যদি ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে অন্য যে কোনো মুহূর্তের গাঢ়ত্বগুলো নিয়ে কাজ করি তাহলে সেটাকে বলবো আমরা কিউ রিঅ্যাকশন কোশেন্ট। তার মানে কোনো বিক্রিয়ার কিউ এটা মানে সামথিং বাই সামথিং হয়ে আছে, ওরা আমি লিখি। তাহলে যদি আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করি, এক ইকুইলিব্রিয়াম যদি আমরা সাম্যাবস্থার কথা ভাবি, তখন কি হয়ে যাবে? তখন কিউটাই হয়ে যাবে কে,
সাম্যাবস্থার ক্ষেত্রে কিউটাকে কি দিয়ে লিখতে হবে, কে তো, কারণ এখানে কি আছে কিছু গাঢ়ত্ব যে লিখলাম যেমন C × D / A × B, তেমনই কোনো সামথিং বাই সামথিং রয়েছে প্রোডাক্ট সাইড বাই রিঅ্যাকট্যান্ট সাইড। তাহলে কিউ মানে ধর এনি টাইমের কনসেন্ট্রেশন নেওয়া রয়েছে, বা গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার নেওয়া রয়েছে। কিন্তু যখন আমরা ইকুইলিব্রিয়াম, তখন কিউটাকে আমরা কি বলবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে লিখবো, মানে কে, তখন কিউটা কে হয়ে যাবে, অ্যাট ইকুইলিব্রিয়াম কিউটাই হয়ে যাবে কে, আর কি হবে, ডেল্টা জিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। একটু আগেই বললাম ডেল্টা জি 0 হলে ইকুইলিব্রিয়াম। বাকি স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস এই চ্যাপ্টারে আমাদের এখন ভাবতে হবে না, জেনে রাখো কিন্তু এখন ভাবতে হবে না, পরে ভাবনা চিন্তা করবে যখন থার্মোডাইনামিক্স পড়বে। তাহলে দেখো তাহলে ডেল্টা জি ইকুয়াল টু 0। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, আর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা 0 ইকুয়াল টু ডেল্টা জি 0 প্লাস RT ln k। তাহলে কি হবে, ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস RT ln k। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন হচ্ছে এটা, ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস RT ln k। ক্লিয়ার? এটা আমি লিখতে পারি এরকম ভাবে, এটাকে আমরা জানি ln মানে কি, ই বেস লগ, যে ই বেস হয় এটাকেই অ্যাকচুয়ালি লেখা হয় ln দিয়ে, ln মানেই লগ ই বেস, আর লগ 10 বেস কে জেনারেলি লগ দিয়ে লেখা হয় বইগুলোতে। তাহলে আমি যদি ln, তো এটা তো ই বেস কে যদি 10 বেসে যেতে হয় নিশ্চয়ই সবাই জানো, তাহলে ই বেস থেকে 10 বেসে গেলে কি করতে হয়, 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এটাও লিখতে পারি ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস 2.303 RT লগ কে। এই লগটা অ্যাকচুয়ালি এটা 10 বেস, অ্যাকচুয়ালি লগ লেখা মানে বুঝতে হবে 10 বেসই হবে, কোনো ই বেসের গল্প নেই, ই বেস হলে ln থাকবে, ঠিক আছে, অথবা লগ ইটি লেখা, তার মানে এটাকে আমরা এটাও লিখতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট। দেখো ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা যদি আমরা এটা পাই তাহলে তো আমরা এই ইকুয়েশনটাকে বা এই ইকুয়েশনটাকে অন্যভাবেও লিখতে পারি। মানে কেউ যদি বলো স্যার এটা তো আপনি কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিলেন, যদি কখনো আমি নিউমেরিক্যাল করছিলাম যেখানে আমার কেসি দেওয়া আছে বা কেপি দেওয়া আছে, কোনো সমস্যা নেই, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টেরই একটাকে লেখা হয়, একটা প্রকার হচ্ছে কেসি, একটা হচ্ছে কেপি। পার্শিয়াল প্রেসার দিয়ে যদি অ্যাক্টিন মাসকে লিখি তখন কেপি বের হবে, মোলার কনসেন্ট্রেশন দিয়ে লিখলে আসবে কেসি। তাহলে এই ইকুয়েশনে তখন কি হয়ে যাবে, যে ডেল্টা জি, আচ্ছা না ডেল্টা জি 0 হবে, ডেল্টা জি 0 মাইনাস 2.303 RT লগ কেসি। যদি কেসি অঙ্ক করো তখন জাস্ট এখানে কে এর জায়গায় কেসি লিখবে, যদি কেপি করো তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস 2.303 RT লগ কেপি বসাবে, কোনো সমস্যার কিছু নেই। ক্লিয়ার? মানে এই কোশ্চেনটাতে কে লিখতে পারো, কেসি লিখতে পারো, কেপি লিখতে পারো, দরকার বুঝে যা ইচ্ছা, কারণ ব্যাপার সবই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে কোনো সমস্যার কিছু নেই, তাহলে আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে এখন দেখো এই যে ইকুয়েশনটা লিখলাম এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা কি কি পেলাম, একটা ইকুয়েশন পেলাম, এগুলো পয়েন্ট পয়েন্ট সাইন দিয়ে লিখে রাখবে, ঠিক আছে, কারণ এখন আমরা এই একটা এই ইকুয়েশনটাই ইম্পর্টেন্ট, এইটাকে একটু অন্যান্য ভাবে লিখছি, কারণ অনেকে বইতে দেখবে এরকম লেখা আছে, তখন হয়তো আমাকে জিজ্ঞেস করবে স্যার হচ্ছে এটা তো আপনি করাননি বা এটা তো আমি বুঝিনি, তো সেই তার জন্য এটা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে একটা আমরা কি দেখলাম, ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস RT ln k, তাই তো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যে ln k ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি 0 বাই RT, লিখতেই পারি, RT-টাকে নিচে এনেছি, মাইনাসটা এদিকে এনে শুধু ln k লিখেছি। তাহলে k ইকুয়াল টু কি হবে, e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি 0 বাই RT, এটা আমি লিখতেই পারি। তার কারণ কি, তোমরা অঙ্ক করেছো নিশ্চয়ই, অঙ্কে দেখেছো, যদি ব্যাপারটা এরকম থাকে ln x ইকুয়াল টু 2 হয়, তাহলে যদি বলে x ইকুয়াল টু কত বের করতে, তখন কি করতে হয়, অ্যাকচুয়ালি ln মানে বেস কি আছে e, যেহেতু e আছে তাহলে ব্যাপারটা হয়ে যায় e টু দি পাওয়ার 2,
আর যদি এরকম হতো log x equal to 2, তাহলে কি হয়? এটা অ্যাকচুয়ালি কি এখানে 10 বেস আছে, সেক্ষেত্রে x equal to কি হয়ে যায় 10 টু দি পাওয়ার 2, এটাকে অ্যান্টি লগ করা বলে, তো এইভাবে করে নিতে হয়। তাহলে এখানে ln কি নিয়ে আছে e আছে, তাহলে আমি কে লিখছি মানে কি e টু দি পাওয়ার, এই জিনিসটা হয়ে যাবে e টু দি পাওয়ার লিখেছি। এটা যদি লগ হতো তাহলে 10 টু দি পাওয়ার করে দিতাম, ক্লিয়ার? তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। সিমিলারলি আরেকটা ইকুয়েশন আমরা কি দেখলাম, ডেল্টা g0 ইকুয়াল টু 2.303 RT log k। এই কেটা কিন্তু কেসি কেপি যা ইচ্ছে হতে পারে, কেসি কেপি যা ইচ্ছে হতে পারে এই কেটা। তাহলে এখানে log k ইকুয়াল টু কত হবে, মাইনাস ডেল্টা g0 বাই 2.303 RT। তাহলে k ইকুয়াল টু কি লিখবো, এটা কি 10 বেস, তো তাহলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে কি লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা g0 বাই 2.303 RT। এটাও একটা ইকুয়েশন। কেন লিখছি, এগুলো বিভিন্ন এমসিকিউ তে থাকতেই পারে যে নিচের কোন ইকুয়েশনটা কারেক্ট, এটা রয়েছে এবং আরো অপশন থাকবে, সেক্ষেত্রে ইকুয়েশনগুলো কিন্তু কাজে লাগবে। অ্যাকচুয়ালি এই ইকুয়েশন থেকে সব আসছে বা এটা থেকেই আসছে, এটা বা এটা, এইগুলোই হচ্ছে মেন, এইটা বা এটা, এগুলোই মেন, এখান থেকে আমরা ডিরাইভ করছি। তুমি এইগুলো জানলে হয়তো নিজেও পেরে যাবে, তাও একটু চেনা চেনা থাকবে পরীক্ষার হলে, যদি আগে থেকে তুমি ইকুয়েশনগুলো একদম চিনে রাখো, তাহলে এই হচ্ছে ওকে। এখন যদি আমরা বলি এমন একটা রিলেশন দেখাও যেখানে ধরো রিলেশন বলছে রিলেশন অ্যামং, ধরো বলছে যে যেখানে তোমার ডেল্টা জিও থাকবে, তোমার কেউ থাকবে, তোমার কিউও থাকবে। এতক্ষণ দেখো প্রথম ইকুয়েশনটাতে কিউ ছিল, কিন্তু যখন কে এনেছি তখন কিন্তু কিউ ছিল না। হয় ইকুয়েশনে কে থাকছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, না হলে কিউ থাকছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। তাহলে আমি ধরে বললাম সব করাই থাকবে এখানে, তাহলে কি করতে পারি? তাহলে ধরো ইকুয়েশন দেখো প্রথমেই লিখেছিলাম ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা g0 প্লাস RT ln Q লিখেছিলাম এটা। এখন তুমি কি পেয়েছো? এখন তুমি পেয়েছো ডেল্টা g0 ইকুয়াল টু মাইনাস RT ln K। এটা তুমি একটু আগেই প্রমাণ করলে এই ইকুয়েশনটা, তাহলে আমি ডেল্টা g0 এর জায়গায় বসাতেই পারি, তাহলে আমি লিখতে পারি ডেল্টা g ইকুয়াল টু মাইনাস RT ln K প্লাস RT ln Q। তাহলে কি লিখতে পারি এখানটাতে ডেল্টা g ইকুয়াল, এটা আগে আনছি প্লাসটাকে এদিকে আনছি, মাইনাসটা ওদিকে পাঠাচ্ছি, তাহলে লিখতেই পারি RT ln Q মাইনাস RT ln K। তাহলে এখান থেকে আমি RT টা যদি কমন নিই তাহলে আসছে ln Q মাইনাস ln K। এটা লগ এর নিয়ম কি হয়, মাইনাস মানে কি ভাগ হয়ে যায়, ডিভাইড করে দিতে হয়, তাহলে কি যাবে ডেল্টা g ইকুয়াল টু RT ln Q বাই K। তো এটাও একটা ইকুয়েশন হয়ে গেল। মানে এই ইকুয়েশন যদি কোথাও দেওয়া থাকে এমসিকিউ এর অপশনে, তাহলে এটাও তোমার আননোন লাগার কথা নয়, ঠিক আছে? মানে ওই একটা ইকুয়েশনকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা লিখছি, তাহলে এটা হয়ে গেল। এটাও একটা ইকুয়েশন, সেটা তাহলে মুছে দিচ্ছি। এখন দেখো যদি আমরা এনট্রপি এনথালপিকে নিয়ে আসতে চাই সেটাও করা যেতে পারে। দেখো একটু আগে তুমি কি দেখলে, আমরা এখনই দেখলাম আরেকটা ইকুয়েশন, জাস্ট পয়েন্ট পয়েন্ট দিয়ে লেখো কাছে, যে কোনো আলাদা হেডিং করা দরকার নেই। তুমি এক্ষুনি দেখেছো যে ডেল্টা g0 ইকুয়াল টু মাইনাস RT ln K। আবার দেখো ফ্রম থার্মোডাইনামিক্স, যারা পড়েছো জানো তারা জানোই, আর যারা জানো না তারা এখন মাথা ঘামিও না, এখন জাস্ট যেটা লিখছি সেটা জাস্ট দেখে নাও। ফ্রম থার্মোডাইনামিক্স কি হয়, থার্মোডাইনামিক্স পড়লে তুমি জেনে যাবে। ফ্রম থার্মোডাইনামিক্স দেখা যায় ডেল্টা g0 ইকুয়াল টু ডেল্টা h0 মাইনাস t ডেল্টা s0। তাহলে এখন বলে দিই কোনটায় কি বলে, মনে রাখবে সেম। h মানে হচ্ছে এনথালপি, মানে এনার্জির মতো ব্যাপার স্যাপার। ডেল্টা h মানে
যেমন ফ্রি এনার্জিতে ছিল ডেল্টা এইচ মানে চেঞ্জ ইন এনথালপি, তাহলে ডেল্টা এইচ নট বা ডেল্টা এইচ জিরো মানে কি হবে চেঞ্জ ইন এনথালপি at standard state মানে টেম্পারেচার যখন 298 কেলভিন আর প্রেসার 1 atm, সেম ভাবে S মানে হচ্ছে এনট্রপি, ডেল্টা S মানে হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি। সব থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে এই টার্মগুলো আছে। এখন জাস্ট তুমি ইকুয়েশন গুলো দেখো, এখন ওদের সিগনিফিকেন্স নিয়ে মাথা না ঘামানো চলবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? এই যেমন বললাম এনার্জির মতন ব্যাপার স্যাপার। এস মানে কি এনট্রপি, এনট্রপি মানে সিস্টেমের র্যান্ডমনেস, এনট্রপি মানে এমন একটা কোয়ান্টিটি, একটা রাশি যেটা সিস্টেমের বিশৃঙ্খলতা মাপে। যেমন আমার ঘরে এখন 5টা লোক আছে, আমি যদি 10টা লোক আনি মানে বাড়লো, মানে বলবো আমরা এনট্রপি বাড়লো। 5টা লোক আছে কমে 2টো লোক হলো, তাহলে বলবো এনট্রপি কমলো, মানে বিশৃঙ্খলতার পরিমাপ কতটা বিশৃঙ্খল। যত বেশি লোক, যত বেশি মলিকিউল, তত বেশি র্যান্ডমনেস বাড়ছে, বিশৃঙ্খলতা বাড়ছে, সেটাকে আমরা মেজার করি এনট্রপি এস দিয়ে। সেটা পরে আমরা দেখবো। ডেল্টা এস তাহলে চেঞ্জ ইন এনট্রপি, সেম ভাবে ডেল্টা এস জিরো কি হবে চেঞ্জ ইন এনট্রপি at standard state, change in entropy at standard state। তাহলে এটা ঠিক আছে। এখন মাথা ঘামিয়ে রাখবে, দেখা যাচ্ছে দুটোই ডেল্টা জি জিরো, তাহলে আমরা এটা এই ইকুয়েশনটা কম্পেয়ার করলে কি পাবো? যদি আমরা এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, তাহলে যদি আমরা এটাকে লিখি নাম্বার 1 ইকুয়েশন, এটাকে লিখি নাম্বার 2, তাহলে কম্পেয়ারিং 1 and 2, comparing 1 and 2 কি লেখা যেতে পারে? দেখো কি লেখা যায়, মাইনাস RT ln k ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল এস। ওকে, তুমি যদি চাও আমি ln এ করব না, আমি log এ করব, তাহলে কি করবে? তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে সেক্ষেত্রে তুমি এখানে ইকুয়েশনটা অন্য নিতে পারো, মানে 2.303 RT log k। ধরো আমি চাইছি 2.303 দিয়ে করতে, মানে লগটা করে তো আমরা অভ্যস্ত, বেশি ভালো লাগে লগের প্রতি ভালোবাসা, তাহলে আমরা লগে নিয়ে যাই এই বেসটাই। না এখান দিয়ে করলেও চলবে, কিন্তু কোনো সমস্যার কিছু নেই, এখান দিয়ে করলেও চলবে, আমি সেটাও করে দিচ্ছি না, আপাতত লগ দিয়ে করছি। লগ দিয়ে করলে কি হবে, এখানে 2.303 মাল্টিপ্লাই হবে, এখানটা হয়ে যাবে কি লগ কে, এই লগটা 10 বেস, তাহলে ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট ডেল্টা এস জিরো। তাহলে কি হবে দেখো, তুমি যদি এটাকে সাইনটা চেঞ্জ করে দাও, লগ কে করে দাও, মানে মাইনাসটা যদি পজিটিভ করে দাও, তাহলে এটা পাল্টে যাবে। তাহলে এখানে কি আসবে, টি ডেল এসটা তখন, টি ডেল্টা এসটা তখন কি হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, ডেল্টা এইচ জিরোটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, মানে আমরা পুরো এই লাইনটাতে সাইনটা পুরো চেঞ্জ করে নিলাম, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো এখান থেকে তুমি যদি লিখতে চাও লগ কে, তাহলে কি হবে দেখো, টি ডেল্টা এস নট বাই 2.303 RT মাইনাস ডেল্টা এইচ নট বা ডেল্টা এইচ জিরো যাই বলো, কি হবে 2.303 RT। আমি এরপরে এখানে করছি, ওপরে করছি, এরপরে ওপরটাতে করছি। তাহলে কি হবে দেখো, এই জায়গা থেকে লিখতেই পারি আমরা log k ইকুয়াল টু, দেখো 80 আর 80 কেটে যাবে, তাহলে কি আসছে ডেল্টা এস জিরো বাই 2.303 RT মাইনাস ডেল্টা এইচ জিরো বাই 2.303 RT। এটাও একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকেও তুমি কোনো ক্ষেত্রে দেখতে পারো। মেইনলি এই ইকুয়েশনটা তোরা কাজে লাগে, এখান থেকে গ্রাফ দেওয়া হয়, ঠিক আছে? আমি নিচে বলছি, ধরো বললো একটা গ্রাফ দিল, প্লট করতে বললো, কি প্লট করতে দিল, বললো
log k ln থাকলে ln হতো, কিন্তু এখানে log আছে মানে 10 বেস টাই, log k ভার্সেস 1/t প্লট। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে তুমি, আমি কি বলেছি, যখন তুমি দেখবে প্রথমটাকে ভাববে y এর মতন আর সেকেন্ডটাকে ভাববে x এর মতন, তাহলে y অ্যাক্সিসে এটা তাহলে কি থাকবে, এখানে থাকবে log k আর এইটা কোন থাকবে, এখানে থাকবে 1/t। তাহলে এখন আমি কি বলেছি, যাদের মধ্যে গ্রাফ দেবে তারা কোন ইকুয়েশনে আছে ভাবো, ইকুয়েশনটা কোনটা, এইটা, ইকুয়েশনটা কোনটা, এইটা। তাহলে দেখো এখন তুমি চেষ্টা করো দেখো y mx বা y mx c এর সঙ্গে কম্পেয়ার করানো। তাহলে দেখো সবসময় y mx বা y mx c, তার মানে কি ইকুয়াল সাইনের লেফট সাইডে y রয়েছে, তাহলে y টাকে আমার ইকুয়াল সাইনের লেফট সাইডে আনতে হবে। তাহলে y এখানে কি log k টাকে y এর কাজ করছে, তাহলে আমি log k টাকে লেফট সাইডে রাখবো। দেখো মেইন ইকুয়েশনে log k লেফট সাইডেই আছে, তার মানে এটা আমার y। এখন দেখো 1/t পাচ্ছই খুঁজে, দেখো হ্যাঁ এই যে 1/t, দেখো ব্যাপারটা 1/t হয়ে গেছে, তাই না? সরি এখানে t থাকবে না, এটা তো 2.303 r হয়ে যাবে, t তো কেটে গেল আগে, ভুল করে লিখে রেখেছি। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে ভালো করে দেখো এই জায়গাটা, তাহলে দেখো এখানে নিচে t আছে মানে ব্যাপারটা উপরে কি আছে 1, মানে 1/t আছে, তার মানে আমি এটাকে একটু সাজিয়ে লিখতেই পারি এইভাবে, দেখো log k equal to minus delta h0 by 2.303 r 1/t। দেখো এইটার এটা তো পুরো এক, দেখো মাইনাস সাইন আছে আর এটা গুণ করলে কি 1/t এর সঙ্গে এবারটা গুণ করলে এটা, মানে এইবারটা 1/t গুণ করলে এটাই আসে, কোনো অসুবিধা কিছু নেই। প্লাস কি হচ্ছে এইটা ডেল্টা s0 by 2.303 r, তাহলে এইটা কিসের মতন কাজ করছে, এটা হচ্ছে আমার y, এই পার্টটা দেখো শুধু এটা হচ্ছে আমার m, এই যে পার্টটা এটা হচ্ছে আমার x আর এইটা হচ্ছে আমার c। তাহলে y equal to mx plus c, mx plus c, তার মানে মূল বিন্দুভাবে সরলরেখা হবে না। এই c টা মানে কি, এটা কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে আমার ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে কি y অ্যাক্সিস কে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে ধরলাম এটা এখানে তো বুঝতে পারবো না কোন পয়েন্টে, আমরা ধরে নিলাম পয়েন্টটা হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টে ছেদ করেছে, তার মানে এইটুকু ডিসটেন্স, যে এইখান থেকে এইটুকু ডিসটেন্স, এটাই মানে হচ্ছে c। এই বিন্দু ছেদ করেছে মানে এটা হচ্ছে c এর মান, এই যে c টা, তার মানে এই যে ডিসটেন্স টুকুনি এটা অ্যাকচুয়ালি কি, এইটা ডেল্টা f0 বাই 2.303 r, তার মানে এই যে দূরত্বটুকুনি এটা হচ্ছে আমার ডেল্টা s0 বাই 2.303 r, এটা ইন্টারসেপ্ট বলে, তাহলে জানো না, না ক্লাস 11 এর প্রথম করে না জানাই স্বাভাবিক, কারণ এটা আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে দেখবো, আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো, তো সেক্ষেত্রে আমরা দেখবো ইন্টারসেপ্ট সরল স্ট্রেট লাইনের চ্যাপ্টার যখন পড়বে, সরলরেখার চ্যাপ্টার, তখন এগুলো শিখে যাবে। y mx mx plus c, c মানে যে বিন্দু ছেদ করেছে y অ্যাক্সিসে, তাহলে এটা যদি c যদি হয় তাহলে c বিন্দুটা কত, এইটা, তাহলে এই ডিসটেন্স টুকুনি কোনটা হবে, এই ডেল্টা s0 বাই 2.303 r। এখন আমি বলেছিলাম এই সরলরেখাটা কেমন হবে, হয় উপরের দিকে যাবে না হয় নিচের দিকে যাবে, ডিপেন্ড করছে কার উপর, স্লোপের উপর। স্লোপ মানে কি নতি, এই যে m লেখা হয়েছে এই mটাকে বলা হয় কি স্লোপ, স্লোপের বাংলা হচ্ছে নতি, আর স্লোপটাকে আবার tan থিটা দিয়েও লেখা যায়, মনে রাখতে হবে। স্লোপ মানেই m মানে tan থিটা, মানে m মানে স্লোপ, আবার এটাকে tan থিটা দিয়েও লেখা যেতে পারে, ঠিক আছে? আর বাংলা থেকে বলা হয় নতি। সব অঙ্ক যখন করবে দেখে নেবে। অ্যাকচুয়ালি এখানে কি ব্যাপারটা, চ্যাপ্টারের সঙ্গে চ্যাপ্টার তো রিলেটেড, সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট রিলেটেড, তাই অনেক সময় হয় যে অন্য চ্যাপ্টার সব চ্যাপ্টার একসঙ্গে না মাথায় আসলে অনেক কিছুগুলো অল্প অল্প ধার নিতে হয়, যে এটা বুঝে নিলাম না, সেটা মানে স্লোপ মানে নতি, হয়তো স্লোপ মানে জানিও না, যেহেতু ম্যাথ এখনো করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম করতে হবে, একটু তোমাদের কিভাবে মনে রাখতে হবে। তাহলে স্লোপটা হচ্ছে tan থিটা। তাহলে এখন আমি বলেছি বা তোমরা জানো নিশ্চয়ই, স্লোপ যখন পজিটিভ হবে, স্লোপটা যখন পজিটিভ মানে mটা যখন পজিটিভ তখন এটা হবে, মানে এটা হচ্ছে m ইকুয়াল টু পজিটিভ হলে এটা, আর m ইকুয়াল টু নেগেটিভ হলে নিচের দিকে নামবে। তাহলে এখানে mটা কত, দেখো মাইনাস সাইন আছে, mটা কত, স্লোপ কত, মাইনাস ডেল্টা h0 বাই 2.303 r, মানে এটা আগে মাইনাস আছে মানে নিচের দিকে নামবে, তার মানে এইটা হবে না, তার মানে এখানে কি আসবে, এই ব্যাপারটা আসবে। আর এখানে স্লোপের মান কত, স্লোপটা কত, স্লোপ বা tan থিটা দিয়েও বলতে পারো, বা তুমি এটাকে m দিয়েও লিখতে পারো। স্লোপটা কত এখানে, না এইটা মাইনাস
ডেল্টা এইচ 0 বাই 2.303 আর তবে এমসিকিউ দিতে পারে লগ কে ভার্সেস 1/t গ্রাফে স্লোপের মান হলো বলে এরকম অপশন দিলে একটা দিল মাইনাস ডেল্টা এইচ 0 বাই 2.303 আর একটা মাইনাসের জায়গায় প্লাস করে দিল আর একটা অপশন 2.303 আটটাকে উপরে দিল ডেল্টা এইচ 0 টাকে নিচে দিল দিয়ে মাইনাস সাইন রাখলো আর এবার মাইনাস সাইন উল্টে দিল আর এটা উপরে রাখলো এটা নিচে রাখলো চারটা অপশন বানানো হয়ে যায় লব গুলোকে হরের জায়গায় হর গুলোকে লবের জায়গায় আর একবার সাইন মাইনাস একবার সাইন প্লাস টোটালি করা যায় তাহলে এই ইকুয়েশন থেকে আমরা গ্রাফ পেয়ে যাবো ঠিক আছে তাহলে এই হচ্ছে মেন এই জায়গার মেন রিলেশন দেখো প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা ডেল্টা জি 0 কেও রাখছি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকেও রাখছি মানে ওই ইকুয়েশন থেকে এবার এখানে ড্রাইভ করে করে আরো দূরে আমরা এসেছি ওকে তাহলে হচ্ছে এবার আমরা কিছু এখানে ছোট ছোট নিউমেরিক্যাল দেখি তাহলে দেখো বলছে ফর দ্য রিঅ্যাকশন দেন ইকুয়েশন দিয়ে দিয়েছে ইকুয়েশন দিয়ে বলছে টেম্পারেচারটা হচ্ছে 300 কেলভিন দিয়ে বলছে ভ্যালু অফ ডেল্টা G0 ইজ -690.9 আর আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ঠিক আছে যেখানে আরটা কি আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট সেই আরটাই দিয়ে দিয়েছে ক্যালকুলেশনের সুবিধার জন্য আর আকারে দেওয়া হয়েছে তাহলে ভ্যালু বসাতে হবে না তাহলে ফাইন্ড দা ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার মানে কে এর ভ্যালু জানতে চেয়েছি ঠিক আছে তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে তার মানে এমন ইকুয়েশন দরকার যেখানে কিউ থাকবে ডেল্টা G0 ও থাকবে না তো আমরা বের করতে পারবো না সেরকম ইকুয়েশন কি ডেল্টা G0 −RT ln k তাই তো -RT ln k তাহলে বা অথবা লিখতে পারো ডেল্টা G -2.303 RT log k এটাও লিখতে পারো এর জায়গায় log এ যাও তাহলে 2.303 মাল্টিপ্লাই করে দেব এখন ডেল্টা G0 এর ভ্যালু কত দাঁড়াবে দেখো -690.9 r এটা ইকুয়াল টু কত -2.303 RT log k এখন তোমাকে k এর ভ্যালু বের করতে হবে তাই তো তাহলে তুমি কি লিখতে পারো তুমি লিখতেই পারো তাহলে log k ইকুয়াল টু দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে তাহলে তুমি লিখতেই পারো 690.9 আচ্ছা এই r আর এই আরও কেটে দিতে পারো তাহলে 690.9 বাই 2.303 ইনটু t এর মান কত দেওয়া আছে দেখো 300 এটা করে দেখতেই পারো তাহলে আমি একটু ক্যালকুলেটর নিয়ে করে দেখি কি হবে তাহলে দেখো নিচের টার্মটা দেখি আমরা 2.303 ইনটু 300 এটা করলে আসছে সেম ভ্যালু মানে 690.9 কে রাখলাম যদি এইটা গুণ করি তাহলে ভ্যালু আসছে 690.9 তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কত হয়ে যাচ্ছে 1 কেটে যাচ্ছে তাহলে দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে log k ইকুয়াল টু 1 এখন তোমাকে কি করতে হবে k এর ভ্যালুটা এখন তোমাকে k এর ভ্যালুটা বের করতে হবে তাহলে দেখো মনে জানো তো log k কত 1 হয় মনে আছে log 10 ইকুয়াল টু কত 1 মানে log 10 বেস 10 1 এখন আমরা এই 10 টা লিখছি না কিন্তু log আছে মানে অ্যাকচুয়ালি নিচে কি 10 log 10 বেস 10 এর মান তো 1 হয় তার মানে log 10 টাকে তো আমি লিখতেই পারি যে log k ইকুয়াল টু log 10 সুতরাং কি লিখতে পারি k ইকুয়াল টু 10 তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত 10 এটাই অ্যানসার ক্লিয়ার এটাই হচ্ছে অ্যানসার এখন তোমাকে যদি ইউনিট লিখতে হয় ধরো ইউনিটটা ধরো এমসিকিউ করছো এমসিকিউ তে কি থাকবে চারটি অপশন থাকবে সেখানে ধরো লেখা আছে 10 দিয়ে এটিএম দিয়ে কিছু আছে এটিএম ইনভার্স বা এটিএম স্কয়ার কিছু আছে তাহলে আমরা কি ভাববো তখন এটাকে মানে এখান থেকে তুই এটিএম কত বের করে নেবে আর যদি তোমার মোলার কনসেন্ট্রেশন মোল পার লিটার দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মোল পার লিটার দিয়ে করবে ইউনিট তো বের করতে পারবে ইউনিট বের করা কি আছে যেমন এই যে ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি 2SO2 প্লাস O2 এখান থেকে হচ্ছে 2SO3 তাহলে এখান থেকে ডেল্টা Ng কত বের হবে মনে আছে এটা কত 2 মাইনাস এখানে 2 প্লাস 1 ইকুয়াল টু কত হবে -1 এখন মনে করছে কেসি ইউনিট আমরা কি লিখি মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ডেল্টা n
আর কেপি ইউনিট কি লিখি আমরা, যে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এনজি। সেটাই বললাম, এখানে তুমি কে বের করেছো, এখানে তো একবার কেসি বা কেপি বলেনি, তাই তুমি কে বের করেছো। এবার আমি কি বলেছি, কে মানে কেসিও হতে পারে, কে মানে কেপিও হতে পারে। কেসি হলে সবসময় ইউনিটটা মোল পার লিটারে থাকবে, মানে এরকম মোল লিটার ইনভার্স থাকবে। আর যদি কেপি হয় তাহলে ইউনিটটা এরকম এটিএম দেওয়া থাকবে। এখন তুমি অপশন দেখলে, অপশনে দেখলে পাশে ইউনিট দেওয়া রয়েছে, তাহলে ইউনিটটা তো কোনো ব্যাপার না, মানে হয় তোমার অপশন থাকতে পারে এরকম অ্যান্সার তো কি হলো 10, তো তার মানে ব্যাপারটা অ্যান্সার থাকতে পারে হয় 10, যদি এটা দিয়ে দেয় তাহলে কি লিখবে, তাহলে এরকম লিখবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -1, এই অপশন থাকবে, অথবা থাকবে 10 এটিএম টু দি পাওয়ার -1, তো এই অপশন থাকবে। তখন তুমি এটা বা এটা মানে যে ইউনিটটা দেবে আর কি, এখানে তুমি এমসিকিউ দিইনি, জাস্ট কে বলেছে, কে হচ্ছে 10। এখন ইউনিট অনেক সময় পরীক্ষা কি দেবে, ইউনিট দিয়ে দেবে, তখন ইউনিট এটাতেও থাকতে পারে, মোল লিটার ইনভার্স থাকতে পারে, এটিএম থাকতে পারে। বলতে কোনটা রাইট দেবে, যেখানে -1 থাকবে, কারণ তোমাকে অপশন কিরকম দেবে, তো 10 এটিএম টু দি পাওয়ার -n দিল, শুধু 10 এটিএম দিল, 10 এটিএম টু দি পাওয়ার -2 দিল, 10 এটিএম স্কোয়ার দিল, তো সেক্ষেত্রে কি হবে, এটিএম টু দি পাওয়ার -1 বা মোল লিটার ইনভার্স থাকবে যেখানে উপরে -1 থাকবে, সেটাকে অবশ্যই নেবে। ঠিক আছে, আবার এটাকে ঘুরিয়ে দিয়ে একটা মোল ইনভার্স আর এটা শুধু লিটার করে দিতে পারে, মানে -1টাকে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এটা হয়ে যাবে -1 লিটারের উপর শুধু 1 থাকবে আর মোলের উপর -1, এটাও লিখতে পারবে, বুঝে নিয়ে করতে হবে ইউনিটটা। ঠিক আছে, বাকি অঙ্কটা একদম সহজ, ফর্মুলায় বসে দিলেই হয়ে যাবে। নেক্সট দেখি আমরা, তাহলে এই অঙ্কটা দেখো, বলছে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর ইকুইলিব্রিয়াম, মানে কোন এক 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন একটা সাম্যাবস্থার ক্ষেত্রে কেসি মান হচ্ছে 1 × 10⁻10, 1 × 10⁻10 কেসির মান দেওয়া আছে কোন একটা ইকুয়েশনে। ইফ দ্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, যদি স্ট্যান্ডার্ড এনথালপি বাংলাতে প্রমাণ এনথালপি পরিবর্তন মানে ডেল্টা এইচ, যদি প্রমাণ এনথালপি পরিবর্তন -97.95 কিলোজুল মোল ইনভার্স হয়, দেন ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এনট্রপি চেঞ্জ, তাহলে প্রমাণ স্ট্যান্ডার্ড মানে প্রমাণ এনট্রপির পরিবর্তন নির্ণয় করো জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইউনিটে এট সেম টেম্পারেচার, একই উষ্ণতায়। ঠিক আছে, যেখানে আর এর মান আমরা 8.314 করি, এখানে আর বলে দিয়েছি 8.3, কোশ্চেনে যা দেওয়া থাকবে তাই দিয়ে করতে হবে, আরটা নিতে বলেছে 8.3, আর যেটা আমরা 2.303 আরটি করি না, 2.303টাকে ওরা বলতে এটাকে অ্যাপ্রক্সিমেট বলে, 2.3 ধরে অঙ্ক করতে বলেছে, তাহলে হয়তো নিশ্চয়ই ক্যালকুলেশনের সুবিধার জন্য বলেছে। মোট কথা ডেল্টা এস বের করতে, মানে ভাবো তুমি ব্যাক ক্যালকুলেশন করবে, এখানে জানতে চাইছে কি, জানতে চাইছে দেন ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এনট্রপি চেঞ্জ, এইটা আমার কোশ্চেন মার্ক, এটা হচ্ছে কোশ্চেন, এটা কি অ্যাকচুয়ালি এটা ডেল্টা এসটা কোশ্চেন। তো ডেল্টা এস এর ইকুয়েশন ভাবো, তুমি পড়েছো ডেল্টা G0 ইকুয়াল টু ডেল্টা H0 মাইনাস টি ডেল্টা S0, এই ইকুয়েশনটা পড়েছো। তারপরে এই ইকুয়েশনে যদি তুমি ডেল্টা G0 ডেল্টা H0 আর টি এর মান জানো, তাহলে ডেল্টা S0 বেরিয়ে যাবে। একটু দেখে নি কি কি দেওয়া রয়েছে, দেখো টিটা দেওয়া রয়েছে তোমার 227 আসলে হবে না, কেলভিন আনতে হবে, তাহলে কত 227 প্লাস 273 কেলভিন, এটা যোগ করলে কত আসবে 400, 427 500, তাহলে এটা হচ্ছে 500 কেলভিন, 500 কেলভিন। টেম্পারেচার দেখো, তার মানে এই টেম্পারেচার তুমি জানো, দেখো দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, তার মানে ডেল্টা এইচ টাও তুমি জানো, তার মানে ডেল্টা এইচ দেওয়া রয়েছে -97.95 কিলোজুল মোল ইনভার্স, তার মানে ডেল্টা এইচ টা তোমায় দেওয়া রয়েছে, তাহলে ডেল্টা এইচ জিরো, সরি স্ট্যান্ডার্ড আছে মানে ডেল্টা এইচ জিরোটা দেওয়া রয়েছে, আর ডেল্টা জি জিরো থাকলেই অঙ্কটা হয়ে যাবে, ডেল্টা এস জিরো বেরিয়ে যাবে। যে ডেল্টা জি জিরো কি দেওয়া আছে, বলছে দেখো কেসির মান দেওয়া রয়েছে, টেম্পারেচার দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অর্থাৎ ডেল্টা এইচ জিরো দেওয়া রয়েছে, দিয়ে ডেল্টা এস বের করতে দিয়েছে, ডেল্টা জি জিরো কিন্তু দেওয়া নেই।
তার মানে তোমাকে ডেল্টা S0 বের করতে দিয়েছে, তোমার দরকার T ডেল্টা H0 আর ডেল্টা G0, তাহলেই অঙ্কটা ইজি হয়ে যায়। কিন্তু এই অঙ্কে ডেল্টা H0 দেওয়া, ডেল্টা T দেওয়া, এই যে T দেওয়া, ডেল্টা H0 দেওয়া, কিন্তু ডেল্টা G0 টা এটা মিসিং রয়েছে। তার মানে আগে আমার তোমাকে ডেল্টা G0 বের করতে হবে, দেন ইকুয়েশন ডেল্টা G0 এর ভ্যালু, T এর ভ্যালু, ডেল্টা H0 এর ভ্যালুটা পুট করতে হবে। তো ডেল্টা G0 টাকে বের করতে হবে। তো ডেল্টা G0 এর ইকুয়েশনটা আমরা জানি কি, ডেল্টা G0 ইকুয়াল টু মাইনাস একবার 2.303 বসিয়ে করি, 2.303 RT ln, সরি এখানে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা লগ হয়ে যাবে, লগ k। এখন দেখো এখানে বলেছে kc বলেছে, এখন আমি কি বলেছি, k এর জায়গায় তুমি k রাখতে পারো, kc লিখতে পারো, k লিখতে পারো, যা ইচ্ছে। তাহলে এই অঙ্কের স্বার্থে আমি এখানে kc লিখে দিলাম। তাহলে এখন দেখো এই যে 2.303 RT লিখেছি, এটাই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, যে দেখো এটা কি হবে, মাইনাস এই জায়গাটা নিয়ে নেব 2.3 নেব, কেন এই যে 03 টা বাদ দিয়েছে, ইনটু আর এর জায়গায় 8.314 হয়, সেখানে 8.3 নিতে বলেছে, তাহলে 8.3 নিচ্ছি। টি টা কত হচ্ছে 500, তাই তো? আর এখানে ইনটু কত থাকবে, লগ অফ কে এর ভ্যালু কত দেওয়া হয়েছে, 1 * 10 টু দি পাওয়ার 10, 1 * 10 টু দি পাওয়ার 10। এইটা ব্যবহার হয়েছে, তাহলেই ডেল্টা G0 বেরিয়ে যাবে, তাহলেই আমি এখানে পুট করে দেবো, তাহলেই অঙ্ক শেষ। তাহলে ডেল্টা G0 এর ভ্যালুটা আমরা বের করে নিই। তাহলে আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিই। তাহলে কত হচ্ছে 2.3 ইনটু 8.3 ইনটু 500 ইনটু log এর ভ্যালু আসছে 95450, 95450 এর ভ্যালু আসছে 95450। এখন দেখো এটার ভ্যালু কিসে ছিল, জুলে ছিল, তাহলে এটা কত আসবে, জুলেই আসবে, এটাও তাহলে জুলেই আসবে, তাই তো? ডেল্টা G0 কিসে আসবে, জুলে আসছে। এখানে কি থাকবে, জুল, আর কি থাকবে, এটা মোল ইনভার্স আছে। দেখো টেম্পারেচারটা কত, কেলভিন ইনভার্স, তাহলে কেলভিন ইনভার্স, আর এখানে কি থাকবে, দেখো এইখানে, সরি ভুল হচ্ছে, এখানটা কি আছে, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর এখানে কি আছে, কেলভিন। তাহলে এই কেলভিন বাদ চলে গেল, তাহলে পড়ে যাচ্ছে জুল মোল ইনভার্স। তাহলে এখানে ডেল্টা যেটা জুল মোল ইনভার্স, মানে জুলে বেরোলো। এখন দেখো তাহলে এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো ডেল্টা G0 তে, টি এর ভ্যালু এত আছে, কিন্তু ডেল্টা H0 দেখো এখানে কিলো জুল ইউনিটে আছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, হয় ডেল্টা H0 টাকে কিলো জুলটাকে জুলে কনভার্ট করতে হবে, আর আদারওয়াইজ এই যে ডেল্টা G0 জুলে পেয়েছো এটাকে কিলো জুলে কনভার্ট করতে হবে, নাহলে কম হবে। এখন কোনটা করা উচিত, দেখো তোমার লাস্টে যে স্ট্যান্ডার্ড এনট্রপি চেঞ্জ বের করতে দিয়েছে, এটা কিন্তু জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স আছে, মানে জুল লাগবে, কারণ তোমার কিন্তু কিলো জুল অঙ্ক করলে পরে আবার জুলে ট্রান্সফার করতেই হবে। যদি ইউনিট না দিত জুলে, তাহলে সেক্ষেত্রে তুমি এইখানে জুলকে কিলো জুল করো বা কিলো জুলটাকে জুলে করো, যা ইচ্ছে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু অঙ্কটা বলেই দিচ্ছে জুল ইউনিটে করতে হবে। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমি এইটাকে জুলে কনভার্ট করতে করলে কত আসবে, -97.95 ইনটু 1000, 1000 দিয়ে গুণ করব, তাহলে এটা কিলো জুলটা জুল মোল ইনভার্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা কত হবে, -97950 জুল মোল ইনভার্স আসছে, তাই তো? তাহলে এবার অঙ্কটা করে ফেলি আমরা। তাহলে ফর্মুলাটা কি, ডেল্টা G0 ইকুয়াল টু ডেল্টা H0 মাইনাস T ডেল্টা S0। তাহলে ডেল্টা G0 এর ভ্যালু কত হলো, 95450 ইকুয়াল টু ডেল্টা H এর ভ্যালু কত, -97950 মাইনাস T এর ভ্যালু কত, 500। তাহলে ডেল্টা S0, তাহলে এখান থেকে ডেল্টা S0 বেরোবে, তাই তো? তাহলে আমি এক কাজ করি, এটাকে এদিকে আনি, তাহলে হচ্ছে 500 ডেল্টা S0 ইকুয়াল টু, মাইনাস সাইনটাকে পুরো এদিকে আনলাম, তাহলে এটাকে এদিকে পাঠাবো, তাই তো? তার মানে এখানে আসছে -95950, ক্লিয়ার, -97950 মাইনাস 95450। তাহলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেট করি,
তাহলে then it will be 9795095। তাহলে দেখো এই ভ্যালুটা আসছে, এইখানটা যদি আমরা করি তাহলে কি আসছে একবার দেখে নিই। তাহলে আসছে আচ্ছা একটা ছোট সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই মাইনাস সাইনটা বাদ চলে গেছে, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এখানে, এটা এদিকে আসবে, এটা এখানে গেলে এটা প্লাস হয়ে যাবে। এটা অন্যরকম লাগছে দেখতে। তাহলে এইটা হয়ে গেল। তার মানে দেখাচ্ছে ব্যাপারটা যেটা ক্যালকুলেট করি -97950 equal to এটা আসবে -2500। তাহলে -2500 আসলো। তাহলে সুতরাং ডেল্টা S0 কত আসবে? দেখো মাইনাস আছে 2500 ভাগ কত হবে? এই 500টা 500 তার মানে এটা কত আসছে? এখানটা আসবে -5, তাহলে এটা আসছে -5 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, and it is the answer। তাহলে এই হয়ে গেল, ভেরি ইজি। ওকে, তো নেক্সট প্রবলেম দেখি। না ধরো এখানে অ্যাকচুয়ালি আমি অ্যানসারটা করে রেখেছি, তার কারণ হচ্ছে তাহলে ক্যালকুলেট করতে সময় যাচ্ছে, টাইমটা বেড়ে যাচ্ছে, তার জন্য আমি ক্যালকুলেট করে রেখেছি। তো দেখো অঙ্কটা দেখো, পরে সলিউশন দেখো। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা G0, মানে ডেল্টা G0 এর ভ্যালু বের করতে দিয়েছে, এন্ড কেসি, মানে ডেল্টা G0 আর কেসিটা এখানে কোশ্চেন মার্ক, মানে আমার এখানে ডেল্টা G0 টা কোশ্চেন মার্ক, কেসিটা হচ্ছে কোশ্চেন মার্ক। রিঅ্যাকশনটা কি বলছে? টেম্পারেচারটা বলে দিয়েছে 298 কেলভিন, দেখো টেম্পারেচার 298 কেলভিন, আর রিঅ্যাকশন দিয়ে দিয়েছে NO প্লাস হাফ O2 থেকে NO2 বলছে, গিভেন বলেছে, গিভেন দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ ফরমেশন ডেল্টা ফরমেশন, যেটা এখানে F দিয়েছে, কোনো ঘাবড়াবে না। যদি বলে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জের ক্ষেত্রে ফরমেশনের জন্য স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, তখন স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জকে ডেল্টা H0 দেখো, ফরমেশন বলে নিচে একটা F বসে থাকবে, এই কম্বাসশন বসবে, C বসবে, এই ব্যাপার জাস্ট একই, মনে জাস্ট ফ্রি এনার্জি চেঞ্জ জাস্ট ধরো। তাহলে NO2 আর NO এর ক্ষেত্রে বলে দিয়েছে, NO2 এর ক্ষেত্রে 52 আর NO এর ক্ষেত্রে 87 কিলোজুল পার মাস, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো তোমাকে ডেল্টা G0 বের করতে দিয়েছে। তাহলে ডেল্টা G0 মানে আজকে আমি লিখেছিলাম কি সামেশন অফ কি ডেল্টা G0 কি প্রোডাক্ট সাইড মাইনাস রিঅ্যাকট্যান্ট সাইড। তাহলে প্রোডাক্ট সাইডে কি আছে? NO2, তাহলে ডেল্টা G0 কার? NO2, F টা দিয়ে রাখো ফরমেশন যেহেতু বলেছে, NO2 মাইনাস কি হবে? মাইনাস কোনটা হবে? দেখো মাইনাস হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইড কি আছে? তো NO প্লাস O2, তাহলে ডেল্টা G0 অফ NO প্লাস ডেল্টা G0 অফ O2, তার হাফ দিতে হবে, মানে হাফ অফ ডেল্টা G0 অফ O2। ক্লিয়ার? তাহলে এখন দেখো NO2 এর ক্ষেত্রে ভ্যালুটা দেওয়া রয়েছে 52, NO এর ক্ষেত্রে ভ্যালুটা দেওয়া রয়েছে 87, অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া নেই। মনে রাখবে যদি কোনো ন্যাচারাল স্পিসিস হয়, ন্যাচারাল মানে পৃথিবী থেকে পাওয়া কিছু, তাদের ক্ষেত্রে ডেল্টা জিটা কিন্তু 0 হয়, তাদের ডেল্টা 0 হয়, এনথালপি চেঞ্জ ডেল্টা H টাও 0 হয়, তবে ডেল্টা G0 টা তাদের ক্ষেত্রে 0 হয়, সেম ভাবে ডেল্টা H নট টাও কিন্তু 0 আসে। ঠিক আছে, এখন আমার দরকার শুধু ডেল্টা G0। তার মানে কি বলছি? ন্যাচারাল কেস মানে কি বলতে চাইছি, মানে তুমি যদি বলো ডেল্টা G0 অফ কার্বন, এটাও ন্যাচারাল 0 হবে। তুমি বললে ডেল্টা G0 অফ নাইট্রোজেন, এটা 0 হবে। ডেল্টা G0 অফ H2, এটাও 0 হবে। বললে ডেল্টা G0 অফ বেরিলিয়াম, এটাও 0 হবে। এই ব্যাপারটা মানে কোনো ন্যাচারাল স্পিসিস হলেই তার ডেল্টা G0 এর ভ্যালু 0 আসবে।
তাহলে এখানে অক্সিজেন আছে মানে অক্সিজেন 0 হবে, আর হাফ ইনটু 0 তো 0ই হয়, তাহলে এখানে ক্যালকুলেট করলে কত -95 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এটাই হয়ে গেল ডেল্টা জি অ্যানসারটা, ডেল্টা জি 0, তার মানে আমার ডেল্টা জি 0 বেরিয়ে গেল যে -35 কিলোজুল মোল ইনভার্স। ওকে, তাহলে ডেল্টা জি 0 বেরিয়ে গেলে তো আমি ইজিলি কি বের করতে পারবো, কেন আমরা জানি ডেল্টা G0 -RTln Kc, যদি Kp বলতে তাহলে এখানে Kp বলতাম, যদি শুধু K বলতে তাহলে K বলতাম। তাহলে এখন দেখো ডেল্টা G0 এর ভ্যালু বেরিয়েছে। এখন দেখো তুমি R এর ভ্যালু কিসে নিচ্ছ, 8.314 টা কি সেটা জুল ইউনিটে হয়, এটা যদি জুলে হয় তাহলে এটাকেও জুলে নেওয়া উচিত। তো এটা জুল কিভাবে হবে, -35 × 10⁻³ মানে কি 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করলে তবে এটা জুল মোল ইনভার্স হবে। তার জন্য আমি কি করছি, তুমি এখানে ইউনিট কিলোজুলে রাখতে পারো, কিন্তু পরের পার্টটার জন্য আমি যেহেতু এটা জুলে নিয়েছি, হ্যাঁ এটাকেও তুমি কিলোজুলে কনভার্ট করতে পারো, ঠিক আছে, আমি জুলেই করলাম। তো এটাকে জুলে রাখলাম, কিন্তু এটাকে আমি কিলোজুল থেকে জুলে কনভার্ট করলাম, দিয়ে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। টি এর ভ্যালু তো দেওয়া হয়েছে 298 বসিয়ে দিয়েছি, কেসি তাহলে এখান থেকে ln কেসি হবে। তাহলে ln কেসি যদি আমি এগুলো ক্যালকুলেট করি তাহলে ln কেসিটা আসবে আমার 14.126, ঠিক আছে। তাহলে ভাবো এখন ln মানে কি, ই বেস আছে, আমি কি বলেছি, আমি বলেছি ln x = 2 আসলে x = e⁻² হয়, তাহলে এখানে ln কেসি = এটা, তার মানে এটা কেসি কি হবে e⁻14.126। এবার ক্যালকুলেটরে বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তুমি যদি এখানটা 2.30 থেকে গুণ করে তাহলে এখানে লগ আসতো, তাহলে এখানে লগ কেসি = সামথিং আসতো, লগ কেসি সামথিং, তখন তুমি কত, তখন তুমি 10⁻, মানে তোমার যদি এরকম আসতো যে লগ কেসি = x, তাহলে তুমি কেসি = করতে 10⁻x, তখন তুমি e⁻ টা দেখতে তোমার কেমন লাগছে, অ্যাকচুয়ালি তখন লগ করলে এটা 10 সামথিং হয়ে যেত, মানে জাস্ট 10 ফেলে বসিয়ে দিলেই হয়ে যেত। আর এটা তুমি ক্যালকুলেট করতে পারো, তুমি করো তাহলে দেখবে কেসির মানটা আসবে, এটা তুমি করো তাহলে আসবে 1.36 10⁻6। তো এই হচ্ছে এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে। সবসময় কিন্তু এইটা কিন্তু এখানকার একটা ইয়ে ছিল, বোঝার চেষ্টা করো, অনেকে কিন্তু বুঝতে পারবে না, খেয়াল থাকবে না, সেভাবে এটা ওটু মিসিং দেওয়া আছে, প্রশ্নটা ঠিকঠাক নেই বা ওটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে যেরকম মনে রাখতে নেই। যেগুলো ন্যাচারাল স্পেসিস আসলে সেগুলোর ক্ষেত্রে ডেল্টা G0টা 0 বসিয়ে দিতে হবে, ঠিক আছে। ডেল্টা G0 ফর্মেশনটা, সরি ডেল্টা G0 অবশ্যই সাথে ফর্মেশন যেন থাকে, ঠিক আছে। ডেল্টা G0 ফর্মেশনটা সবসময় 0 আসবে ন্যাচারাল স্পেসিসের ক্ষেত্রে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে এইটুকুই থাক, ঠিক আছে। তো নেক্সট টপিক আমরা দেখবো অন্য কোনো টপিকের উপর। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো।